ময়মনসিংহের ধোবাউড়া হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া জানান, গতরাতে ধোবাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, প্রাইভেট কারের চালক সেলিমকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃত ৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গাড়িটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত অন্যদের কোনো মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে থানা পুলিশের কাছ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারকৃতদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ২ মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে দুপুরের দিকে আদালতে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে নিয়ে রিমান্ড চাইবে। গত রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। একই রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। দুজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকালে চট্টগ্রাম নগরীর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিনকে সাড়ম্বরে উদযাপনে নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা। খুলনার আলতাপুল লেন আঞ্জুমানে পাঞ্জতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। এদিকে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহরের শায়েস্তা নগর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একাডেমিতে দোয়াই মাধ্যমে শেষ হয়। এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, শোভাযাত্রা কি এখনো চলছে? নাসরিন, আপনি যেটা বলছেন যে এই দেশের বৃহত্তম এই শোভাযাত্রাটি চট্টগ্রামে শুরু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবসকে সামনে রেখে এটি 52 বছর ধরে এটি পালিত হয়ে আসছে। এই বছর এটি 53 বছরে পা দিয়েছে। এটি এই শোভাযাত্রাটি সকালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে এই মুহূর্তে জিসির মোড় হয়ে 1602 নম্বর গেট আসবে এবং এরপরে আবার একই স্থানে গিয়ে সেখানে মিলাদ মাহফিল সহ দোয়া আখেরি মোনাজাত করা হবে এবং দিনব্যাপী আজকের এই অনুষ্ঠানটি চলবে। তবে আজকে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এখানে বৃহত্তম এই শোভাযাত্রায় লাখো মানুষের অংশ নিয়েছেন। এই চট্টগ্রামে যে মূল সড়ক আছে, এই মূল সড়কের 2 সড়ক জুড়ে আসলে হাজার হাজার মানুষ এখানে এই শোভাযাত্রায় অংশ নিয়ে এবং এটিকে সফল করছেন। এবং আপনি জানেন যে এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আগত 2 ফির আলহাজ মাওলানা সাবির শাহ এবং কাশিম শাহ। এরা 2 জন নেতৃত্ব দিচ্ছেন এবং এটি পথে পথে তাদেরকে আসলে ফুল দিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে সংবর্ধিত করছে আশিকে রসুল এবং সাধারণ মানুষজন। এটি আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রাটির আয়োজন করছে। 2009 সাল 2024 পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় খতিয়ে দেখতে সাবেক সচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বলেন, এরই মধ্যে 2500-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে সাচিপিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
2,500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি শুরু করেছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সমবেত হন। তারপরে তারা ঢাকা রংপুর মহাসড়কের মডার্ন মোড়ে মহাসড়ক অবস্থান নেন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, শিক্ষার্থীরা কি বলছেন? নাজনীন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে এসে সড়ক অবরোধ করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নেই, ভিসি না থাকার কারণে তাদের ক্লাস হচ্ছে না, শিক্ষা কার্যক্রম একেবারে ব্যাহত হয়ে গেছে। আমি একটু দেখাতে চাই, তারা এই রাস্তায় এখন বসে পড়েছে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। তাদের স্লোগান হলো, তারা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানটা হলো যে বৈষম্য কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, কেন ভিসি নিয়োগ করা হচ্ছে না এবং বিভিন্ন যাদেরকে প্রত্যাহার করা হয়েছে সেখানে কেন তারা এই নিয়োগ পাচ্ছে না, যার ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়েছে এবং প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। তাদের আজকের এই কর্মসূচির নাম দিয়েছে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি। অস্থিরতা কমেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও খোলা রয়েছে অধিকাংশ কারখানা। 1863টি তৈরি পোশাক কারখানার মধ্যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 244টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া চলমান সংকটের কারণে 24টি কারখানা ও বিভিন্ন কারণে 165টি কারখানা সহ মোট 433টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ বলছে, ছুটির দিনেও শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বাফুফে সভাপতি পদে তরফদার রুহুল আমিনকে সমর্থন দিচ্ছেন সাবেক তারকা ফুটবলাররা। এই সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ মুক্ত করার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন তারা। অন্যদিকে কাজী সালাউদ্দিনের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। 2016 বাফুফে নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের প্যানেলের প্রধান সমন্বয়ক ছিলেন তরফদার রুহুল আমিন। 2020 সালে সালাউদ্দিনের বিপক্ষেই নির্বাচনের ঘোষণাও দেন, যদিও শেষ পর্যন্ত ছিলেন না ভোটের মাঠে। 26 অক্টোবর হতে চলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সালাউদ্দিন। এমন সিদ্ধান্তের একদিন পরই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন রুহুল আমিন। সম্প্রতি বাফুফে সহ ফেডারেশনগুলোতে দলীয়করণ মুক্ত করার দাবি ওঠে। ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ মুক্ত করতে প্রথম ধাপ হিসেবে রুহুল আমিনকে সমর্থন দেয়া হচ্ছে বলে জানান তারকা ফুটবলাররা। রুহুল আমিন তরফদার সাহেব, তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, এটা গত 20 বছর ধরে আমরা নিজেরাই বলে আসছি। যখন আমি খেলেছি তখন থেকে বলছি, আবার এখনও বলেছি খেলা ছাড়ার পরে, কিন্তু সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি। তো সেই শুরুটা আমরা চাই। উনি একজন বিজ্ঞ মানুষ এবং ফুটবল প্রেমী মানুষ এবং তার ভিশন খুব ক্লিয়ার। আমি তার সাথে কাজ করেছি চট্টগ্রাম আবাহনীতে। প্রথম যখন শেখ কামাল গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি কোচ ছিলাম, উনি জাস্ট আমার উপরের মানুষটা ছিল। তার থেকে যা বলেছে তা করেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। সো তার মানসিকতা খুব স্ট্রং এবং ভিশনারি। এদিকে সালাউদ্দিনের বিদায়কে স্বাগত জানিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। আমরা তো প্রাপ্তি অপ্রাপ্তি দেখেছি, ভালো মন্দ দেখেছি। সেই পদক্ষেপগুলো যদি নেওয়া হয়নি, নতুন কমিটি যদি আসে
তাদেরকে আমি বলবো তাদেরকে দিক নির্দেশনা দিব, এটা দিব যে একটা আমাদের সার্বিক বাংলাদেশ ফুটবলের অবকাঠামোকে ঠিক করা। পরিবর্তন আসুক, সবাই চাচ্ছে যেহেতু পরিবর্তন, বাট সেই পরিবর্তনটা যেন ফুটবলের হয়। বদলে যাওয়া বাংলাদেশে এগিয়ে যাবে ফুটবল, এমনটাই ভাবনা সবার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না। জেএসটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকারের থেকে নতুন দল গঠন করা হলে তারা নিরপেক্ষতা হারাবে। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার সবাই চায়, তবে তা টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে। মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকেই প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের সরানোর দাবি জানান তিনি। নতুন দল গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত কখনো ক্ষমতায় এলে কাউকে জোর করে পর্দা করাবে না। সকালে রাজধানীর শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে চিকিৎসক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার হাত ধরে যে বিজয় তা এখনো বিপ্লবের পর্যায়ে পৌঁছেনি। তিনি আরও বলেন, জামায়াত সম্পর্কে সমাজে ভুল ধারণা দেওয়া হয়েছে। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা অনুসারেই আগামী রাষ্ট্র বিনির্মাণ হবে। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ক্ষমতায় গেলে প্রধান কাজ হবে দুর্নীতি সমূলে উৎপাটন করা। 47-এর স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি, 71-এর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি। সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি, কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভাব গাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সকালে চট্টগ্রাম নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ।
আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। নগরীর জামেয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ़ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया, हमें अल्लाह ताला की मारिफत दिलाई, अल्लाह ताला की पहचान हुई। নারায়ণগঞ্জে বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদ মিলাদুন্নবী। শহরের শায়েস্তানগর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একাডেমিতে দোয়ার মাধ্যমে শেষ হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে নিবিড়ভাবে কাজ করছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। ভারতীয় কূটনীতিক সূত্রগুলো এমন বিশ্লেষণ দিচ্ছেন। তারা বলছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কূটনৈতিক হস্তক্ষেপ রয়েছে ডোনাল্ড লু আর এরিক গারসেট্টির। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ভারত হয়ে বাংলাদেশ সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2021 সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসক হিসেবে দক্ষিণ এশিয়া অঞ্চলের কূটনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নানানভাবে আলোচনা সমালোচনা রয়েছে এই ডোনাল্ড লুর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া সফর করায় তাকে গদিচ্যুত করার পেছনে এই ডোনাল্ড লুর হাত ছিল বলে নিজেই দাবি করেছিলেন ইমরান খান। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আলোচনায় ছিলেন এই ডোনাল্ড লু। এসব নিয়ে দ্য সানডে গার্ডিয়ান এরিক গারসেট্টি হোস্টস রিজিম চেঞ্জ এক্সপার্ট ডোনাল্ড লু শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়, জুলাই মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফর করায় ক্ষিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, যার ফলশ্রুতিতে পশ্চিমাদের তীব্র চাপের মুখে রয়েছে মোদীর সরকার। রিপোর্টে ভারতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টিকেও চীনের গোয়েন্দা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ভারত থেকে এরিক গারসেট্টিকে দিল্লি 8 সেপ্টেম্বর প্রত্যাহার চেয়ে দাবি তুলেছে বলেও জানিয়েছে তারা। বলেছে, চীনের সাথে গারসেট্টির অবৈধ অর্থ লেনদেনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। Symbolism and the timing of Prime Minister Modi's trip to Moscow. অন্যদিকে ডোনাল্ড লুকে নিয়েও ভারতের অভিযোগ বিস্তর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, ডোনাল্ড লু 1996-97 সাল থেকে ভারতের সাথে মার্কিন অনেক সহায়তা প্রকল্প বাতিলের হোতা ছিলেন। 1997 থেকে 2013 পর্যন্ত ভারতে ডেপুটি মিশন চিফও ছিলেন ডোনাল্ড লু এবং অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। Prime Minister Modi 2 weeks before he went to Moscow also saw President Zelensky on the margins of the G7. এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসের পতনেও ডোনাল্ড লুর হাত রয়েছে বলে মনে করছে দিল্লি। এদিকে স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার মার্কিন ঘোষণায় দিল্লি নাখোশ। দিল্লির মতে, হাসিনা সরকার পরিবর্তনের পর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আর পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলাকে গুরুত্ব দেননি ডোনাল্ড লু। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুডিশিয়াল কু করে অন্তর্বর্তী সরকারকে সরানোর ষড়যন্ত্র থেকে ছাত্র জনতা রক্ষা করেছে।
তাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করেই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে সে বিশ্বাস তাদের আছে। সকালে মুন্সিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন, মানুষের আত্মদানের কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 7 পরিবারকে অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার আমির মাওলানা আজম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান সহ জেলার নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। দুপুরে বগুড়া শহরের আকাশতারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন রিজভী। বলেন, 1000-এর বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার, কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 1888টা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সাথে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এসব জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বিনের পোতা মহাশ্মশান সংলগ্ন বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গত 3 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার পৌর এলাকার বিভিন্ন স্থানের নিচু এলাকা। বেড়িবাঁধ ভেঙে এবং টানা বৃষ্টিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের এবং ফসলি জমি। টানা 3 দিনের বৃষ্টিতে মাগুরা শহরের ডিসি অফিস, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সরকারি কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয় সহ শহরের অধিকাংশ সড়কে পানি জমায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় দমকা বাতাসের সাথে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। পানি কমলেও এখনও পানিবন্দী রয়েছে জেলার প্রায় 15,000 মানুষ। এদিকে পালিয়ে ভারতে যাবার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, একজন বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে সীমান্তে চলাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি বিবির বাজার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এখন ঘুরে দাঁড়ানোর পালা। যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে, তেমনি শ্রমিকেরাও কাজ হারিয়ে বেকার হয়ে যাবে। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় BKME এর প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের যৌক্তিক সকল দাবি পূরণ করা হবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না। এমন কিছু করা যাবে না যাতে বিদেশিদের হাতে এই ব্যবসাটা চলে যায়। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামে একটি গার্ডার ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিল ঠিকাদার। দুর্ভোগ লাঘবের জন্য সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়ে স্থানীয় জনতা ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে ঝালকাঠি LGEDর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাজের প্রশংসা করেন। পাশাপাশি কাজের মান সন্তোষজনক রয়েছে বলেও জানান তারা। এ সময় একজন LGEDর SOকে কাজের তদারকি করার নির্দেশও দেন তিনি। আমাদের জনগণের দুর্ভোগ হইতেছে, চাষাবাদ চাষি খুব ক্ষতি হইতেছে। আমার রিটার্ন সামনে রয়েছে, রিটার্ন নষ্ট হইবে, এই খালটা যদি বন্ধ থাকে। তারাই আসলে এই ঢালাই কাজটা শেষ করছে। এখন যেটা হচ্ছে তাদের, আমার এখানে মিস্ত্রি আছে, যে মিস্ত্রি এখানে কাজ করছিল, আমার ইঞ্জিনিয়ার আছে। জনগণকে আমি বলছি যে তারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সড়কের ওপরে রাখা পাইপ অপসারণের দাবিতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বড় বারৈল গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে এই মানববন্ধনে অংশ নেয় নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাসের নেতৃত্বে রাজু এই কালীগঙ্গা নদীতে ড্রেজার বসায়। ওই সময় এলাকাবাসী তাদেরকে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কক্সবাজারের মাতার বাড়িতে কোহেলিয়া নদী এবং কুতুবদিয়া চ্যানেলে কয়লার দূষণ বন্ধ এবং নদী রক্ষার দাবিতে নৌ র্যালি এবং মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা। সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া নদী এবং কুতুবদিয়া চ্যানেলে এই নৌ র্যালি এবং মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এইসব প্রকল্প বন্ধ এবং দখল হওয়া নদী উদ্ধারের দাবি জানান পরিবেশবাদীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, আগামীকাল সমাবেশ থেকে প্রমাণ হবে জনগণ বিএনপির সাথে আছে। বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশ পরিচালনায় এবং দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনার বক্তব্য উনি নিশ্চয়ই নতুন বার্তা দিবেন। ঢাকা বিভাগের সকল জেলার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, ঢাকা মহানগরী সাধারণ মানুষের অংশগ্রহণ হবে নয়াপল্টনের সমাবেশে। আর অন্য মহানগর অর্থাৎ বিভাগীয় শহরসমূহে যেটি হবে সেটি হচ্ছে গণতন্ত্রের র্যালি। রাজধানীর ট্রাফিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর সমাধান খুঁজতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বুয়েট ও 2 সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, রাজধানীর যানজট কমাতে হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। আলোচনায় বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান জানান, সম্প্রতি ঢাকায় ট্রাফিক পুলিশে বাড়ানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক চাপের ঊর্ধ্বে আনা গেলে দুর্নীতি দমন কমিশন দুদকে নখদন্তহীন পরিচয় ঘোচানো সম্ভব বলে মনে করেন এই খাতের সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ক্ষমতার পালা বদলের পর দুদকের কাজে গতি বেড়েছে, তবে যথাযথ হচ্ছে না বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দেওয়া উচিত বলেও মত তার। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার 6টি কমিশন গঠন করেছে। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, পুরো কমিশন গঠন হওয়ার পরই শুরু হবে কার্যক্রম। বলেন, কিছু আইন ও নীতির পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে প্রত্যাশিত সংস্কার না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে দুদক সংস্কারের যে পরিকল্পনা, সেটি দুদকের জায়গায় হবে কিছুটা, কিন্তু আমরা বাস্তব সুফল পাবো না। ক্ষমতার পট পরিবর্তনে দুদকের কার্যক্রমে কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বর্তমানেও নিজেদের অক্ষমতারই প্রমাণ দিচ্ছে তারা। যাদের সম্পর্কে দুদকের কাছে দীর্ঘদিনের পুঞ্জীবিত তথ্য অভিযোগ ছিল, যেই পট পরিবর্তন হলো, সরকারের পতন হলো কর্তৃত্ববাদী সরকারে, তখন তারা এক ধরনের লম্ফঝম্প শুরু করলো যে আমরা তাদেরকে এখন প্রায় 300-র মতো মানুষের বিরুদ্ধে ক্ষমতা ধর ব্যক্তিদের বিরুদ্ধে তারা প্রক্রিয়া শুরু করেছে। একইভাবে তারা যেটা করেছেন সেটা হলো যে যাদের বিরুদ্ধে দুদকেরই নিজের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে অনুসন্ধান তদন্ত শুরু করে সুনির্দিষ্ট মামলা পর্যন্ত করা হয়েছে, সেই মামলাগুলো বা সেই প্রক্রিয়াগুলো একেবারে সামারিলি তারা উদ্যোগ করে ফেললো বা শেষ করে বলে তুলে নিল। এর মাধ্যমে দুদকের যে নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে আস্থা সংকটের অন্যতম কারণটি তারা কিন্তু নিজেরা স্বীকার করে নিলেন। দুর্নীতি দমন কমিশন সংস্কারে প্রস্তাবনা দেবার আগে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা ও অংশীজনদের সাথে আলোচনা করা হবে বলেও জানান টিআইবি প্রধান। উদাহরণ তুলে ধরে বলেন, কঠিন হলেও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা
অসম্ভব নয়। সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছিল সেটা কিন্তু উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিল, সেই ক্ষেত্রে যে প্রক্রিয়া হয়েছিল সেই রোড ম্যাপটা কিন্তু দুদকের কাছে আছে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো পালিত হয় না, সেগুলো অনুসরণ করা হয় না। এই মুহূর্তে যেটা বলতে পারি যে যেমন বিএফআইউ, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের পুলিশের সিআইডি, আমাদের অ্যাটর্নি জেনারেলস অফিস, এই সংস্থাগুলো কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে তৎপরতার সাথে কাজ করার কথা নিরপেক্ষভাবে সেই যেই সক্ষমতাটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বা তারা সেটাকে কেড়ে নিতে দিয়েছেন। বিভিন্ন মহলে আলোচনা হলেও দেশে নির্বাচন দেবার আগে অন্তর্বর্তী সরকারকে সময় দেবার প্রয়োজন বলেও মনে করেন তিনি। প্রথম কাজটা হচ্ছে যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম বা এজেন্ডা সেটি বাস্তবায়নের মতো জায়গা সৃষ্টি করতে হবে আগে, তারপর আমরা নির্বাচনের কথা ভাবা উচিত। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রিমান্ড না চাওয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকায় আনা হচ্ছে। আবির আহমেদের রিপোর্ট। অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অবস্থান নেন ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। খবর পেয়ে রোববার রাতে তাদের আটক করে স্থানীয়রা, পরে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানা পুলিশ। এর আগে আগস্টে আখাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে রোববার রাতে আটক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবীর দাবি, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজ্জামান নূর। মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। এদিকে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। এ সময়কালে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। প্রাথমিকভাবে তথ্যানুসন্ধান দলটি বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সবচেয়ে বড় শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামে। সকালে চট্টগ্রাম নগরী জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ র্যালিতে অংশ নেন। নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এ শোভাযাত্রা।